হ্যালো গাইস, আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, ক্লাস টেস্ট দিতে কোনো অসুবিধা হয়নি তো? No, sir. ওকে, স্যার বলো। ফর্মে স্যার ঝামেলা হয়েছিল, অনেকে স্যার ফর্মটা লোড হয় নাই। মানে এটা কি ইন্টারনেটের সমস্যার কারণে কিনা বুঝতেছি না, বাট স্যার 5 জনের মতো কমপ্লিট করেছিল যাতে ফর্মটাই লোড হয় নাই। মানে বুঝলাম না। আমার স্যার এই যে ক্লাস টেস্টের কথা স্যার। হ্যাঁ, কি ক্লাস টেস্ট দিতে পারেনি? ক্লাস টেস্ট না স্যার, মানে ফর্মটা লোডই হয় নাই। মানে স্যার ফর্মে ক্লিক করছিল, লোডিং স্ক্রিন দেখাতে দেখাতে টাইম শেষ, মানে লোডিং আর হয়ই নাই। কয়জনের এটা হয়েছে? স্যার 5 জনের। তো এটা তো তার মানে মানে ওদের সাইড থেকে ফল্ট হয়েছে। ওদের কি ইন্টারনেট ঠিক ছিল? স্যার ইন্টারনেট তো অ্যাটলিস্ট মানে ওদের নরমাল ফেসবুক বা অন্য কিছু ঠিক ছিল, কারণ ওটা আমাকে মেসেজ দিতে পারছে ঠিক করে মানে ইন্টারনেট। তো কিন্তু লোড হবে না কেন? তোমরা সবাই পারছো, পারবে না কেন ওরা? স্যার হয়তো স্যার ডিবাগ থাকতে পারে হয়তো কোনোভাবে, মানে আমরা স্যার বুঝতেছি না, এটা কখনো এরকম হয় না আর কি স্যার। বাট স্যার বেশ কয়েকজনের সমস্যা হয়েছে, তো মানে একজন হলে হয়তো বলতাম যে হয়তো ওর ইন্টারনেট কোনো সমস্যা। বাট আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। আর তোমাদের সিআর আমাকে একটা কোয়েশ্চেন করেছিল ক্লাস টেস্ট আরো দেওয়ার জন্য। এখন তোমাদের সাথে মনে হয় প্রথমেই আমি আলাপ করেছি যে কোনো জিনিসই দুইটার বেশি দেওয়া যাবে না। সেই হিসেবে আমরা বলেছিলাম যে আমরা দুটো অ্যাসাইনমেন্ট দেব, তার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, আরেকটা অ্যাসাইনমেন্ট বাকি আছে। আমরা দুটো ক্লাস টেস্ট নেব, দুইটা ক্লাস টেস্ট হয়ে গেছে। দুইটা প্রেজেন্টেশন এবং দুইটা ভাইবা নেওয়ার কথা ছিল। আমরা বলেছি যে প্রেজেন্টেশন এবং ভাইবা আমরা একটা নেব, যেটাকে দুইটা হিসাবে কাউন্ট করব। তার মানে প্রেজেন্টেশন যেটা নিব সেইটা প্রেজেন্টেশন মার্কস এবং ভাইবার মার্কস এটাই আমরা কনসিডার করব। আর ক্লাস টেস্ট দুইটার থেকে বেস্ট ওয়ান, অ্যাসাইনমেন্টের দুইটা থেকে বেস্ট ওয়ান। সো এই চারটা মেথড অফ অ্যাসেসমেন্ট আমরা কন্ডাক্ট করব। তো সেই হিসেবে আমরা যেহেতু প্রেজেন্টেশন এখনো দেইনি, সো আমরা প্রেজেন্টেশন যখন শেষ হয়ে যাবে তখন আমরা দুইটা প্রেজেন্টেশন দুইটা ভাইবার মার্কস ওখানে আমরা যোগ করব। বাই দ্য ওয়ে, যারা ক্লাস টেস্ট দিতে পারোনি এবার, তারা আমাকে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করবা, কি হচ্ছে সমস্যা হচ্ছে দেখবো। ইফ নেসেসারি আমি তাদের জন্য সেপারেট ক্লাস টেস্ট নেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আজকে শুরু করি আমাদের ক্লাস। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো আমাদের আজকের ক্লাস হলো মেল্টিং অফ কাস্ট আয়রন ইন কিউপোলা। আমরা কাস্ট আয়রন সম্বন্ধে আলোচনা করছিলাম। আমরা প্রথম ক্লাসে কাস্ট আয়রনের ক্লাসিফিকেশন দেখেছি, তারপরে মনোমেটালার্জি দেখেছি। সো আজকে আমরা দেখব মেল্টিং প্র্যাকটিস। সো মেল্টিং এর জন্য বেসিক যে ফার্নেস ইউজ করা হয় তার নাম কিউপোলা। সো কিউপোলার মেল্টিং সম্বন্ধে আমরা একটু আলাপ করব। ম্যাটেরিয়াল কি ধরনের ইউজ করা হয়, র ম্যাটেরিয়াল, সেগুলো নিয়ে আলাপ করব। বেসিক অপারেশনটা নিয়ে একটু ডিটেল আলাপ করব। দেন চার্জ ক্যালকুলেশন একটা ইস্যু আছে, সেটা ডিল করব। অ্যান্ড ফাইনালি কেমিক্যাল প্রিন্সিপাল, তার মানে ভিতরে কেমিস্ট্রি যে চেঞ্জগুলো হচ্ছে এবং সেটার কন্ট্রোলিং ভেরিয়েবল ফ্যাক্টরস যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করব। সো these are the issues to be tackled in this class. সো কাস্ট আয়রনের জন্য মেল্টিং এর জন্য আমরা বেসিক্যালি যে ধরনের ফার্নেস ইউজ করে থাকি, নানাবিধ ফার্নেস ইউজ করা হয়, যদিও কিউপোলা ইজ দ্য প্রিন্সিপাল মেল্টিং ফার্নেস ফর মেকিং কাস্ট আয়রনস। এছাড়াও ইলেকট্রিক আর্ক ফার্নেস ইউজ করা হয়ে থাকে, ইন্ডাকশন ফার্নেসও আমরা করে থাকি। দেন এয়ার আর রিভারবেটরি ফার্নেস যেগুলো আছে, সার্কুলার একটা ফার্নেস, দুই পাশ থেকে এয়ার অথবা ফিউয়েল ইউজ করা হয়, সেই ধরনের ফার্নেস আমরা ইউজ করে থাকি। ক্রুসিবল ফার্নেস আমরা ল্যাবে ক্রুসিবল ফার্নেস ইউজ করে থাকি। কিউপোলা ফার্নেস রিলেটিভলি এক্সপেন্সিভ, সো ছোট ছোট ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ফাউন্ড্রি যেগুলো আছে, তারা কিউপোলা ইউজ করতে পারে না, তারা ক্রুসিবল ইউজ করে থাকে। যেহেতু মেল্টিং টেম্পারেচার কম লাগে, সো ক্রুসিবল ফার্নেস
usually suitable, not overly suitable, but generally suitable to produce cast irons. ডুপ্লেক্সিং বলে একটা মোর কমন মেথড আছে, যা বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে, বড় বড় ফাউন্ডারি যেগুলো আছে, তারা সাধারণত এই ধরনের ডুপ্লেক্সিং মেথড ইউজ করে থাকে। অর্থাৎ মেল্টিং করা হয় একটা জায়গায় এবং কম্পোজিশন অ্যাডজাস্টমেন্ট করা হয় আরেকটা জায়গায়। সো এয়ার ফার্নেসটা ইউজুয়ালি কম্পোজিশন অ্যাডজাস্টমেন্টের জন্য ইউজ করা থাকে, মেল্টিংটা করা হয় পিপলাতে। জাস্ট লাইক স্টিল নাওয়াডে আমরা যেটা করে থাকি, আমরা ফর এক্সাম্পল যদি ইন্ডাকশন ফার্নেস ইউজ করে থাকি, ইন্ডাকশনে মেল্টিং করি, আমরা সেকেন্ডারি মেটালার্জি করে লেডেল রিফাইনিং করি। সো এই ধরনের সিস্টেম ডুপ্লেক্সিং বলে, যে দুইটা ফার্নেস ইউজ করা ফর নাম্বার ওয়ান মেল্টিং অ্যান্ড দেন রিফাইনিং। তো যেটাই ইউজ করি না কেন, বেসিক্যালি তিন ধরনের জিনিস আমাদের মূলত কমন, যেমন বেসিক মেল্টিং অপারেশন যেগুলো আছে, সো সলিডটাকে লিকুইড বানানো। একটু খেয়াল করো, একটা আমাদের একটা চার্জ ম্যাটেরিয়ালটা মূলত থাকে, তোমরা জানো যে কাস্টার্ড বানাতে গেলে র মেটেরিয়াল হলো পিগ আয়রন। সো পিগ আয়রনের মধ্যেও কম্পোজিশন যদি চিন্তা করি, পিগ আয়রনের বেসিক্যালি সবগুলো কম্পোজিশন এলিমেন্টাল ফর্মে থাকে, অর্থাৎ আয়রন আছে, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, এটসেট্রা। আমাদের কাস্ট আয়রনের যে ফাইনাল প্রোডাক্ট যেটা হয়, সেই কাস্ট আয়রনও এলিমেন্টাল ফর্মে থাকে। তার মানে বেসিক্যালি আমরা খুব একটা এখানে স্মেল্টিং খুব একটা করি না, আমরা মূলত এখানে মেল্টিংটাই প্রাধান্য দিয়ে থাকি। অর্থাৎ পিগ আয়রনকে মেল্ট করে কাস্ট আয়রন তৈরি করা হয়। স্মেল্টিংটা যদি আমাদের ফর দ্য টাইম বিং ইগনোর করি, যেহেতু পরিমাণে কম হয়ে থাকে। সো বেসিক্যালি আমরা কাস্ট আয়রন তৈরি করার যে ফার্নেস ইউজ করি না কেন, আমরা ইট ইজ এ মেল্টিং অপারেশন, যেটায় সলিডকে লিকুইডে ট্রান্সফার করা হয়। অ্যান্ড কম্পোজিশনের চেঞ্জ যেটা হয়, আলটিমেটলি চার্জ যেটা দেওয়া হচ্ছে, যেহেতু খুব একটা স্মেল্টিং হচ্ছে না, সুতরাং কম্পোজিশনটাই মূলত ডিকটেট করে, র মেটেরিয়াল কম্পোজিশনটাই ডিকটেট করে ফাইনালি iron composition কেমন হবে, slag composition কেমন হবে, etc. And control of major, minor and trace element in charge influence properties of iron. আমাদের যেহেতু কাস্টনের কথা বলছি, কাস্টনের মধ্যে প্রপার্টি কন্ট্রোল করে মেইনলি আমরা বলেছিলাম যে কার্বনের ফর্ম যেটা সেটা, এবং কার্বনের ফর্ম হেভিলি ডিপেন্ডেন্ট অন কম্পোজিশন এবং মাইনর এলিমেন্টস যেগুলো আছে, সিলিকন, ম্যাঙ্গানিজ, কপার, এক্সেট্রা, বা আরো কিছু যদি ধরি নিকেল, ক্রোমিয়াম। সো এই মেজর, মাইনর এবং ট্রেস এলিমেন্ট যেগুলো আছে, সেগুলো বেসিক্যালি তাহলে কাস্টন কম্পোজিশনকে ইনফ্লুয়েন্স করে। সো এই তিনটা জিনিস মূলত কমন আমি যে ফার্নেসি ইউজ করে থাকি না কেন। ওকে, সো মেল্টিং অফ কাস্ট আয়রন ইন কিউপোলা। কিউপোলাটা একটা ভার্টিক্যাল শ্যাফট টাইপের ফার্নেস, জাস্ট লাইক ব্লাস্ট ফার্নেস, দেখতে মূলত একই রকমের, একটু লম্বা একটা শ্যাফট টাইপের ফার্নেস, এবং তফাৎ একটু আছে। তফাৎটা ফাংশন সার্ভের মধ্যে, যেহেতু ব্লাস্ট ফার্নেসের মধ্যে আমরা র মেটেরিয়াল দেই হলো আয়রন ওর, সো ইট ইজ অক্সাইড প্রোডাক্ট, যেটাকে আমরা রিফাইন করি টু আয়রন, পিগ আয়রন, যেটা হলো এলিমেন্টাল ফর্ম। সো heavily smelting operation is carried out inside the blast furnace. On the other hand, কিউপোলাতে just simply melting, আমরা যেটা বলেছি, অল্প পরিমাণে স্মেল্টিং হতে পারে। টাইপ অফ চার্জ ইউজড, আমরা ব্লাস্ট ফার্নেসে আমরা দেখেছি এটা র মেটেরিয়ালটা হলো আয়রন ওর, কিন্তু আমরা যখন কাস্ট আয়রন কিউপোলা ইউজ করি কাস্ট আয়রন বানানোর জন্য, তখন আমরা নর্মালি পিগ আয়রন, আয়রন স্ক্র্যাপ, স্টিল স্ক্র্যাপ, এই সমস্ত জিনিসগুলো ইউজ করে থাকি। ওকে, সো অ্যাডভান্টেজ যদি দেখি অন্যান্য ফার্নেসের তুলনায় কিউপোলা, ইট ইজ এ সিম্পল অপারেশন, ইট ক্যান বি মেল্ট কন্টিনিউয়াসলি। সো আমরা কিছুক্ষণ পর পর চার্জ নিতে পারি, অথবা আমরা জাস্ট যে হোলটা দিয়ে, ট্যাপ হোল দিয়ে আয়রন বের হয়, সেই ট্যাপ হোলটা আমরা কন্টিনিউয়াসলি ওপেন রাখতে পারি এবং কন্টিনিউয়াসলি আয়রন পড়তে থাকতে পারে। সো এটাও হতে পারে, অথবা আমরা মনে করি 1 ঘন্টা পর পর ওখানে লিকুইড মেটাল জমতে থাকলো, 1 ঘন্টা পর পর আমি চার্জ করে আয়রনটা বের করে দেবো, সেটা ইন্টারমিডিয়েট পোরিং, সেটাও হতে পারে। It is a low cost operations, very simple একটা ফার্নেস, সিম্পল অপারেশনস, যদিও কেমিস্ট্রিটা লিটল বিট ডিফিকাল্ট, কন্ট্রোল করতে গেলে পরে স্কিল লাগে। ইজি কন্ট্রোল অফ কম্পোজিশন, যদিও ইজি শব্দটা ইউজ করা হচ্ছে, অন্য ফার্নেসগুলোর তুলনায় ইজি ধরা যেতে পারে। অ্যাডিকুয়েট কন্ট্রোল অফ টেম্পারেচার, অ্যাডিকুয়েট শব্দটা ইউজ করেছে এখানে, ইজি ইউজ করে নেই, ডিফিকাল্ট ইউজ করে নেই, মোটামুটি কন্ট্রোল করা যায়। Obtaining low carbon is difficult. This is the one of disadvantage because of the nature of the furnace. Furnace এর নিচে একটা significant layer of coke থাকে,
এবং এই কোকের ফাঁকে ফাঁকে আয়রন গুলা জমতে থাকে, লিকুইড আয়রন বা কাস্ট আয়রন যদি বলি। তো কাস্ট আয়রন জমতে থাকে, অ্যাজ এ রেজাল্ট কাস্ট আয়রনের ভিতরে কোকের থেকে কার্বন ডিফিউজের ভিতরে ঢুকে যায়। সো যেহেতু প্রচুর পরিমাণে কার্বন সোর্স আছে, অ্যাজ এ রেজাল্ট হ্যাভিং লো কার্বন কাস্ট আয়রন ইজ ডিফিকাল্ট। কার্বন পরিমাণ ইউজুয়ালি বেশি থাকে। লস অফ অ্যালয়েড এলিমেন্টস, হাই টেম্পারেচারে সিলিকন লস হয়, বিভিন্ন এলিমেন্ট সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস গেইন হয়, ফসফরাস লস হয়, সালফার গেইন হয়। সো কম্পোজিশনে ভেরিয়েশন হয়ে থাকে। ডিফিকাল্টি ইন অ্যাটেনিং হাই টেম্পারেচার, ভেরি হাই টেম্পারেচার অ্যাটেন্ড করা উইল বি টাফ। Difficulty in melting alloy cast iron, alloy composition control করা very difficult. On the other hand, generally আমাদের একটা নর্মাল স্টিল আয়রন কাস্ট আয়রন মেকিং অপারেশন করতে গেলে পরে কিউপোলা ইজ দ্য সুইটেবল ফার্নেস। আমাদের দেশে অনেক ফাউন্ড্রিতেই কিউপোলা আছে এবং বাংলায় কিউপোলা ফার্নেসকে বলে ঝর্ণা ফার্নেস। সো now we have it. So দেখতে অনেকটা এরকম। আমরা বলেছি এটা একটা লম্বা একটা শ্যাফট টাইপের ফার্নেস। যদিও আমরা কিউপোলা শব্দটা ইউজ করে থাকি, কিন্তু বেসিক্যালি এর মধ্যে অনেকগুলো সিস্টেম কাজ করছে বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য। ইট হ্যাজ অ্যাবাউট 10 সিস্টেমস। যেমন দ্য বেসিক ইউনিট, দিস ইজ দ্য কিউপোলা মেইন ইউনিট। যদি ধরি মেইন ইউনিটের মধ্যে আছে কিউপোলা, আছে এখান দিয়ে আয়রন বাতাস। বাই দ্য ওয়ে, ব্লাস্ট এবং এয়ারের মধ্যে তফাৎটা বলতে পারবা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্লাস্ট এন্ড এয়ার? ব্লাস্ট এখানে ফোর্সড হাই স্পিড এয়ার কে ব্লাস্ট বলা হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। সো এখানে আমরা হাই প্রেসারে বাতাসটাকে ভিতরে ঢুকাচ্ছি, যেটা ব্লাস্ট বলছি। সো ব্লাস্ট ডেলিভারি সিস্টেম আলাদা একটা সেপারেট সিস্টেম লাগে, চার্জিং এর জন্য আলাদা সিস্টেম লাগবে, ক্রেন বা এক্সেট্রা এক্সেট্রা। দেন ডুপ্লেক্সিং ফার্নেস যদি লাগে তাহলে আলাদা ফার্নেস এখানে থাকতে হবে। স্ল্যাগ হ্যান্ডলিং এর জন্য একটা সিস্টেম লাগবে। যদি ডুপ্লেক্সিং না থাকে তাহলে পরে এই আরেকটা যে ওপেনিং এর যেটা আছে, যদি আয়রন বেরোবে, সেই আয়রন হ্যান্ডলিং এর জন্য আরেকটা সিস্টেম লাগবে। আর এখান দিয়ে প্রচুর পরিমাণে গ্যাস বেরোয়, সো এই গ্যাস হ্যান্ডলিং এর জন্য একটা সিস্টেম লাগবে, বিকজ নাওডে এনভায়রনমেন্ট কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এর ভিতর দিয়ে যাতে সালফার ডাইঅক্সাইড, কোকের ভিতরে প্রচুর সালফার থাকে, সো সালফার ডাইঅক্সাইড অথবা কার্বন মনোক্সাইড এক্সেট্রা এক্সেট্রা যাতে বেশি পরিমাণ বেরিয়ে না যায়। সো যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে সেই গ্যাসটাকে ক্লিন করে বের করে দিতে হবে, তো সো তার জন্য একটা সিস্টেম লাগবে। সো এই দিস আর দ্য মেইন সিস্টেম, বেসিক ইউনিটের মধ্যে এগুলো থাকবে। এছাড়া অন্য কিছু অ্যাডিশনাল সিস্টেম আমরা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, এনার্জি রিকভারির জন্য যদি লাগে, আমরা চাই রিকিউপারেটিভ সিস্টেম হতে পারে, রিজেনারেটিভ সিস্টেম হতে পারে, যাতে করে হাই টেম্পারেচারে যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে সেই গ্যাসের হাই এনার্জিটা আমরা টু সামওয়াট এটাকে রিকভারি করতে পারি বাই ইউজিং চেকার ব্রিক ওয়ার্ক। সো ব্রিক ওয়ার্কের ভিতর দিয়ে আমরা এটা যদি ঢুকিয়ে দিই তাহলে ব্রিকটা প্রিহিটেড হয়ে যাবে এবং সেখান দিয়ে পরবর্তী পর্যায়ে আমরা যদি কোল্ড এয়ার পাস করাই, এয়ার বিকেম হিটেড। সো আমরা ওই গ্যাসের হিটটাকে আমরা এখানে রিকভারি করলাম। সেই ধরনের রিকভারি সিস্টেম আর রিজেনারেটিভ সিস্টেম আমরা এখানে ইউজ করতে পারি। তার এছাড়া অতিরিক্ত যেটা থাকে, তারপরেও প্রচুর পরিমাণ এনার্জি, যেহেতু সিগনিফিকেন্ট কোয়ান্টিটি অফ গ্যাস বেরোচ্ছে এবং তার এমএসটি ক্যালোরি যদি আমরা হিসাব করি, তাহলে পরে টেম্পারেচার যদি 300-350 টেম্পারেচারে বেরিয়ে যায়, রিকভারি সিস্টেম করার পরেও বাকি গ্যাস যেটা বেরিয়ে যাবে সেটা অ্যাপ্রক্সিমেটলি 150-100 এরকম টেম্পারেচার বেরিয়ে যাচ্ছে। সো হিউজ কোয়ান্টিটি অফ গ্যাস 100 ডিগ্রিতে বেরিয়ে যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হলো গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইড আছে। সো ওই গ্যাসটাকে যদি আমি ফার্দার বার্ন করি তাহলে পরে আরো এনার্জি জেনারেট করতে পারি। সো এই এনার্জি গুলো নিয়ে আমরা স্টিম জেনারেট করতে পারি এবং স্টিম জেনারেট করার পরে ওইটাকে আমরা টারবাইনে ইউজ করে পাওয়ার জেনারেট করতে পারি। ইনফ্যাক্ট বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোর মধ্যে ভিতরে যত রকমের এনার্জি রিকোয়ারমেন্ট আছে, ইলেকট্রিসিটি যা লাগে সবগুলোই সাধারণত এই ধরনের রিজেনারেটিভ সিস্টেম দিয়ে করা হয়। অ্যান্ড দেন যদি আমরা ওয়াটার কুল কিউপোলা ইউজ করে থাকি, অর্থাৎ রিফ্র্যাক্টরি লাইনিংটা কম বা জিরো, এখানে কুলিং করা হয় পানি দিয়ে, এই ধরনের সিস্টেম যদি হয়, ওয়েট কিউপোলা বলে, সে সমস্ত ক্ষেত্রে একটা ওয়াটার সিস্টেম লাগবে। সো এই ধরনের 10টা সিস্টেম মিলে হলো একটা ওভারঅল কিউপোলা মেল্টিং সিস্টেম। কিউপোলার ক্লাসিফিকেশন বিভিন্নভাবে হতে পারে, তো মেজর ক্লাসিফিকেশন হলো অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য কিউপোলা। সো কিউপোলার সাইজ, এটা নাম্বারিং করা হয়। বাই দ্য ওয়ে, একটা জিনিস জানতে চাই, সেটা হলো তোমাদের 242 বলে একটা সেশনাল ছিল, ফুয়েলস এন্ড রিফ্র্যাক্টরি মনে হয় সেশনাল,
ওখানে কিউপুলা ডিজাইন করার কথা ছিল, তোমরা কি কিউপুলা ডিজাইন করেছিলে? না স্যার। তো এখন কিউপুলা ডিজাইন শেখানো হয় না? না স্যার, আমাদের 242 তো স্যার ফুয়েলস এন্ড কম্বাশন, আর সরি 342 ও সরি 342 রিফ্রাক্টরিজ এন্ড ফার্নেস। ওখানে স্যার কিউপল আমাদের ডিজাইন করতে বলেন না, জাস্ট আমাদের একটা ড্রয়িং দেওয়া হয়েছে, এট ডিফারেন্ট ভিউ আমাদের জেনারেট করতে হবে। ক্রুসিবল ফার্নেসের ক্ষেত্রেও সেম। আমাদের সময় আমরা কিউপুলা ডিজাইন করেছি। ওকে, এ নিয়ে তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে কিউপুলা সাইজ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সাইজ গুলো করা হয় বেসড অন ইনসাইড ডায়ামিটার। সো জিরো সাইজ হলো 18, বাই দ্য ওয়ে এটা সব এফপিএস সিস্টেমের পুরোনো বই থেকে নেওয়া হয়েছে, হাইনের বই। সো জিরো সাইজের কিউপুলা হলো 18 ইঞ্চি ডায়ামিটার, ইনার ডায়ামিটার। এক নম্বর সাইজের কিউপুলা হলো 23 ইঞ্চি, এক্সেট্রা এক্সেট্রা। সো এই সাইজ অনুযায়ী ডায়ামিটার অনুযায়ী সাইজিং করা হয়, এবং তার সাথে কয়েকটা জিনিস অ্যাসোসিয়েটেড। সেটা হলো মেল্টিং রেট কত, প্রতি ঘন্টায় কত টন আয়রন বেরোচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম কোক রেশিও বলে একটা, কোক রেশিও, তার মানে আয়রন বাই কোক। স্লাইড শেয়ারটা বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? স্যার আমি দেখতে পাচ্ছি এখনো। তুমি একটু আবার এই স্যার সরি, আসছে? সবাই দেখতে পাচ্ছ? স্যার এখন দেখতে পাচ্ছি। স্যার তাহলে আমি বের হয়ে জয়েন করছি, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে। তো এখানে কোক রেশিও যেটা আছে 6:1, তার মানে 1 টন কোক যদি ইউজ করে থাকি 6 টন আয়রন ইউজ করতে হবে। তো এটা হলো রেশিও, 1 টন কোকের জন্য 12 টন আয়রন। তো এই ধরনের রেশিও হিসাব করে সাধারণত এই কিউপুলা সাইজ গুলো ডিটারমিন করা হয়। সো তাহলে একটা যদি মনে করো 1 নম্বর সাইজের একটা কিউপুলা যদি হয়, সে যদি রেশিওটা 6 ইউজ করি, তাহলে প্রতি ঘন্টায় 1 টন আয়রন প্রডিউস করবে, এবং তার জন্য 35 এখানে পাউন্ড 35 পাউন্ড কোক লাগবে, এবং তার সাথে 210 6 গুণ বেশি আয়রন লাগবে। ফ্লাক্স দিতে হবে 7 পাউন্ড, বাতাস দিতে হবে 940 পাউন্ড, প্রেসার দিতে হবে 12 আউন্স, টোটাল ব্লোয়ার যেটা করতে হবে সেটা হলো 1040 ব্লোয়ার, সাইজ ব্লোয়ার। সো এই টোটাল এরিয়া অফ দ্য টিউয়ার, এইটা আলটিমেটলি আমরা যখন ডিজাইন করতাম তখন ক্যালকুলেট করতাম যে টিউয়ার সাইজ কত বড় হবে, যেটা ভিতর দিয়ে বাতাস ঢুকানো হবে সেই ছিদ্রটা ওপেনিং এর সাইজ কত হবে, যার ভিতর দিয়ে বাতাস ঢুকবে সেই টিউয়ার সাইজটা কত হবে, সেটা হলো 85 স্কয়ার ইঞ্চ। তো এই হলো কমন প্যারামিটারস যেগুলো একটা ফার্নেস যখন আমরা সিলেক্ট করি তার সাথে এগুলো অ্যাসোসিয়েটেড হয়। সো ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট কোন কিউপুলাটা ইউজ করতে হবে সেটা সেভাবে সিলেক্ট করা যায়। ওকে, টাইপস অফ কিউপুলা বিভিন্ন ধরনের টাইপস আছে। কনভেনশনাল যেটা ট্র্যাডিশনাল যেটা সেটা হলো রিফ্র্যাক্টরি লাইন কিউপুলা, তার মানে আমাদের নরমাল ফার্নেসের মধ্যে রিফ্র্যাক্টরি লাইনিং থাকবে। এছাড়া কতগুলো আছে লাইনিংলেস, তার মানে রিফ্র্যাক্টরি লাইনিং ইউজ করা হয় না, যাতে করে কম্পোজিশন মোটামুটি মার্জিন রাখা সম্ভব হয়। কিন্তু তাহলে কুলিং সিস্টেমের জন্য ওয়াটার কুলিং জ্যাকেট লাগবে, চারিদিক থেকে ওয়াটার কুলিং করা হয় যাতে করে মেল্টডাউন না হয়। ওয়াটার কুল পার্শিয়ালি হতে পারে, সো কিছু লাইনিং দিচ্ছি কিছু ওয়াটার কুলিং হতে পারে, এটার কম্বিনেশন হতে পারে। আরেকটা আছে ড্রাই বটম, তার মানে উইদাউট এনি ওয়াটার, নরমাল রিফ্র্যাক্টরি লাইনিং ড্রাই বটম। সো বেসড অন স্ল্যাক সিস্টেম, সেটা হলো এগুলো তো তোমরা একদম ইনিশিয়ালি পড়েছো, এসিড লাইনিং, এসিড স্ল্যাক কিউপুলা, বেসিক স্ল্যাক কিউপুলা, তার মানে চার্জ মেটেরিয়ালের মধ্যে সালফার কতটুকু আছে, ফসফরাস কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে। সো লো সালফার লো ফসফরাস যদি হয় তাহলে আমরা এসিড লাইনিং ইউজ করতে পারি, বেসিক লাইনিং যদি করতে হয় তাহলে প্রোভাইড লো সালফার এন্ড হাই কার্বন। এটা মনে হয় আমি উল্টা করে রেখেছি, বেসিক লাইনিংটা করা হয় যাতে করে আমরা সালফার বেশি ইউজ করতে পারি। সো এটা হাই সালফার হতে পারে। ওকে, বেসড অন এনার্জি কনজারভেশন। সো এর সাথে ফার্নেসের সাথে যদি আমরা রিজার্ভ সিস্টেম ইউজ করি তাহলে হট ব্লাস্ট কিউপুলা হতে পারে, তার মানে এয়ারটাকে প্রিহিট করে আমরা ঢুকাতে পারি। ডিভাইডেড ব্লাস্ট হলো নর্মালি এই যে ওপেনিং দিয়ে টুয়ার দিয়ে যে বাতাসটা ভিতরে ঢুকানো হয়, টুয়ারটা সাধারণত একটা লাইনে হয়। সো থ্রু আউট দ্য ক্রস সেকশন কয়েকটা জায়গা দিয়ে বাতাস টেনজেনশিয়ালি ভিতরে ঢুকে, এগুলো কিন্তু একটা লেয়ারের মধ্যে। তো এখানে ডিভাইডেড ব্লাস্ট যেটা বলা হচ্ছে, তো লাইনিং লেয়ারটা দুইটা থাকবে। সো এখান দিয়ে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এরকম দুইটা লেয়ারের ভিতর দিয়ে 2 rows অফ টিউয়ার্স তার ভিতর দিয়ে বাতাস ঢুকানো হচ্ছে।
আর কোকলেস হতে পারে, তার মানে তখন আমরা কোক বাদ দিয়ে আমরা কোল চার্জ করতে পারি, ন্যাচারাল গ্যাস করতে পারি, অয়েল করতে পারি, এক্সেট্রা এক্সেট্রা। সো এই ডিফারেন্ট ওয়েতে কিগুলাকে ক্লাসিফাই করা যেতে পারে। সিলেকশন অনেক ভেরিয়েবল আছে, প্রসেস রিকোয়ারমেন্টের মধ্যে কতগুলো আছে, এখানে কোন ধরনের আয়রন তৈরি করব, কেমিস্ট্রি কেমন, চার্জ মেটেরিয়াল কেমন, এক্সেট্রা এক্সেট্রা। এছাড়া প্রোডাকশন রিকোয়ারমেন্ট হতে পারে, মেল্টিং রেট কত হবে, 1 টন ডেইলি অথবা কন্টিনিউয়াসলি, এক্সেট্রা এক্সেট্রা। মেটাল ডিমান্ড, মেল্টিং শিডিউল কেমন, ফিজিক্যাল রিকোয়ারমেন্ট আছে, কত বড় জায়গার মধ্যে হচ্ছে, অ্যাক্সেসিবিলিটি কেমন, এলিভেশন কত কত হাইটে করা হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। সো দিস ইজ দ্য ফিজিক্যাল ডিজাইন ফল্ট অ্যাসপেক্টের মধ্যে আছে। ইকুইপমেন্ট ফ্যাক্টরের মধ্যে কিউপোলা, ব্লাস্ট সিস্টেম, এক্সেট্রা এক্সেট্রা, এটা কি ধরনের হতে পারে, কিউপোলা কোন কি ধরনের কিউপোলা ইউজ করা হচ্ছে, এক্সেট্রা। ওয়াটার সিস্টেম আছে কিনা। মিসেলেনিয়াস অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন মেটাল ট্রান্সপোর্ট কিভাবে করা হচ্ছে, ডিসালভারেশন করা হচ্ছে কিনা, স্ল্যাগ ডিসপোজাল কেমন হবে। So নানাবিধ variables available আছে during the selection of a cupola furnace. Ordinary ছোট ফাউন্ডিতে এই সমস্ত কথা চিন্তা করা হয় না, কিন্তু বড় ফার্নেসের ব্যাপারে ওই ফাউন্ডিতে অবশ্যই এই সমস্ত ইস্যুগুলো কনসিডার করা হয়। কিউপোলা ম্যাটেরিয়াল মোটামুটি 3 ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করে থাকি, একটা আয়রন সোর্স, একটা এনার্জি সোর্স এবং একটা হলো ফ্লাক্সের সোর্স। সো এই 3 ধরনের সোর্স ইউজ করা থাকে। কিউপোলা মেল্টিং কমপ্লেক্স প্রসেস occurs at high temperature. So আমরা যে সমস্ত চার্জ মেটেরিয়াল ইউজ করছি সবগুলাই ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড হয়ে থাকে। অ্যান্ড একটা গুড চার্জ সাপ্লাই করা, এটা একটা ভেরি ক্রিটিক্যাল অ্যাসপেক্ট টু have your required product. So একটা ভালো প্রোডাক্ট অফ ডিজায়ার্ড কম্পোজিশন যদি পেতে হয়, তাহলে চার্জ মেটেরিয়ালটাকে ঠিক ওইভাবে সিলেক্ট করতে হবে, একটা গুড চার্জ ম্যাটেরিয়াল, চার্জ মিক্স তোমাকে ইউজ করতে হবে। And factors যে সমস্ত কনসিডার করা হয় সেটা হলো সাইজ এন্ড নাম্বার অফ কিউপোলা, বিকজ ইট উইল ডিটারমিন দ্য অ্যামাউন্ট অফ coke, amount of iron to be used, amount of flux to be used. Hours of cupola operation each day, তার উপর ডিপেন্ড করে চার্জ কিরকম ইউজ করা হবে, আয়রন টু কোক রেশিও, সো যেটাকে নর্মালি কোক রেশিও বলে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, বিকজ এটাই ডিটারমিন করে এভরিথিং। ফিজিক্যাল কন্ডিশন এন্ড ডেন্সিটি অফ দ্য স্ক্র্যাপ, স্ক্র্যাপ যদি ইউজ করে থাকো, না এটা আমরা একটু পরেই বলবো। স্ক্র্যাপের সাইজ, শেপ একটা ইম্পর্টেন্ট ইস্যু, বিকজ এটাই আলটিমেটলি ডিটারমিন করবে তুমি যখন চার্জ করছো এটা আলটিমেটলি কত ডেন্সলি এটা প্যাকিং হচ্ছে। যত লাইটলি প্যাকিং হবে অপারেশন তত ডিফিকাল্ট হবে। সো ডেন্সিটি অফ দ্য প্যাকিং অথবা যে স্ক্র্যাপ যেগুলো ইউজ করছো তার সাইজ এন্ড শেপ ইজ ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম টনেজ টু বি মেল্টেড ইচ আওয়ার, দিস ইজ অ্যানাদার ভেরিয়েবল। সো চার্জ ম্যাটেরিয়াল গুলো যদি আমরা এক এক করে দেখি, মেটালিক্স অবশ্যই থাকবে, যেটা আয়রন সোর্স, এটা কয়েকটা হতে পারে। ফাউন্ডি স্ক্র্যাপ, one of the dominating charge material. Pig iron, apparently মনে হতে পারে pig iron the main charge material, nowadays it is not. Steel scrap আমরা ইউজ করতে পারি, ferroalloy আরেকটা ইস্যু to adjust the composition. Coke, obviously it is a source of carbon and fuel. Limestone, this is as a fluxy material ইউজ করা হচ্ছে। and other addition যদি আমরা স্ট্রাকচার মডিফাই করতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি 100% গ্রে আয়রন যদি পেতে চাই, তাহলে আমরা সাধারণত ফেরোসিলিকন অ্যাড করে থাকি ইনকুলেন্ট হিসেবে, অথবা আমরা যদি ডাক্টাইড আয়রন তৈরি করতে চাই তাহলে আমরা ফেরোসিলিকনকে অ্যাড করি, এট দ্য সেম টাইম আমরা নোডুল্যান্ড হিসেবে ম্যাগনেসিয়াম অ্যাড করি। সো এই সমস্ত আদার ফেরোঅ্যালয়, আমরা ক্রোমিয়াম, ফেরোক্রোমিয়াম অ্যাড করতে পারি, ফেরোসিলিকন অ্যাড করতে পারি, ম্যাগনেসিয়াম অ্যাড করতে পারি। সো এই সমস্ত অ্যালয় অ্যাডিশনের জন্য বিভিন্ন ধরনের অ্যাডিশন করা হয় ferroalloy form to control the structure and properties. So একটা টিপিক্যাল হিসাব আমরা বের করতে পারি, সেটা হলো 1 টন পিগ আয়রন যদি আমরা ইউজ করি, পিগ আয়রন প্লাস স্ক্র্যাপ প্লাস স্টিল, সো স্ক্র্যাপ প্লাস পিগ আয়রন 1 টন ইউজ করলে তার জন্য অ্যাপ্রক্সিমেটলি 0.15 টন কোক লাগে। সো দিস ইজ দ্য রেশিও, কোক রেশিও আমরা বলছি। 0.03 টন ফ্লাক্স লাগে এবং 1.2 টন এয়ার লাগে। সো এটা হলো 2.38 টন টোটাল। এবং তার জন্য প্রোডাক্ট যেটা জেনারেট করবে সেটা হলো 0.98 টন মোল্টেন আয়রন তৈরি হবে। সো দিস দ্য ফার্স্ট আয়রন জেনারেট হবে 0.98 টন, 0.05 টন স্ল্যাগ জেনারেট হবে,
1.35 টন স্ট্যাক গ্যাস তৈরি হবে। সো হিউজ কোয়ান্টিটি অফ স্ট্যাক গ্যাস তৈরি হচ্ছে, and total 2.38. সো চার্জ গুলোকে যদি আরেকটু ডিটেইল দেখি তাহলে মেটালিক চার্জ যেগুলো আছে তার মধ্যে আছে হলো মার্চেন্ট পিগ আয়রন, এমপিআই বলে, মার্চেন্ট পিগ আয়রন। তার মানে আমরা বাজার থেকে যে পিগ আয়রনগুলো কিনি, তোমরা ফাউন্ডারিতে দেখেছো কিনা, মোটামুটি এরকম সাইজের একটা স্ল্যাবের মতো দেখতে পিগ আয়রন। এগুলো বড় বড় ইন্ডাস্ট্রি থেকে তৈরি করে রেডি স্টকে থাকে, কম্পোজিশন ইউনিফর্ম, এদের সাইজ ইউনিফর্ম, কোনো রকম ফাইন্স বলে কিছু নাই, সারফেস কোয়ালিটি ইজ ভেরি গুড। অ্যাজ এ রেজাল্ট দিস আর দ্য প্রিমিয়াম কোয়ালিটি আয়রন সোর্স। So this is called merchant pig iron. DRI সম্বন্ধে আমরা জানি, রিটার্নস প্রতি মিন করা হচ্ছে কাস্ট আয়রন রিটার্ন, বিভিন্ন ধরনের স্ক্র্যাপ, তোমার নিজের ফাউন্ডারি স্ক্র্যাপ হতে পারে বা বাইরে থেকে ফাউন্ডারি স্ক্র্যাপ কিনে নিয়ে আসতে পারো, স্টিল স্ক্র্যাপ হতে পারে। স্টিল স্ক্র্যাপ সামটাইমস কাজে লাগে একটু কি বলবো, ব্যালেন্স দ্য কম্পোজিশন। বাইরে থেকে কাস্ট আয়রন যেটা বট কাস্ট আয়রন বলছে, and different alloy additions. So these are the metallic charges. পিগ আয়রন আগেকার ফাউন্ডারি গুলোতে পিগ আয়রন বেশি ইউজ করা হতো, মেইন সোর্স ছিল পিগ আয়রন। নাওডে বড় বড় ইন্ডাস্ট্রিতে অলমোস্ট জিরো পিগ আয়রন ইউজ করা হয়, কারণ এখন বাজারে প্রচুর পরিমাণে স্ক্র্যাপ অ্যাভেলেবল আছে। সো কাস্ট আয়রন স্ক্র্যাপ রেডিলি অ্যাভেলেবল, সো ইউ ক্যান বাই কাস্ট আয়রন স্ক্র্যাপ। সো ছোট ছোট ফাউন্ডারিতেই শুধুমাত্র কিছু পরিমাণে পিগ আয়রন ইউজ করা হয়, আদারওয়াইজ বড় বড় ফাউন্ডারি 100% স্ক্র্যাপের উপরে চলে। অ্যাডভান্টেজ যদি আলটিমেটলি পিগ আয়রন যদি ইউজ করো, পিগ আয়রনের কথা একটু আগেই বলেছি, এটা শেপ আইডেন্টিক্যাল, ডাইমেনশন আইডেন্টিক্যাল, ওয়েট মোটামুটি আইডেন্টিক্যাল হয়ে থাকে, ক্লিন, ফ্রি অফ এনি ফাইন্স। সো এটা চার্জ করলে পরে ডাস্ট জেনারেট করবে খুবই কম, কম্পোজিশন মোটামুটি ইউনিফর্ম হবে। কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক যেটা বলছি, সাধারণত বিগ ফাইভ যেগুলো আছে, যেহেতু বড় বড় ইন্ডাস্ট্রি থেকে এই পিগ আয়রন গুলো তৈরি হয়, সুতরাং তাদের কম্পোজিশন মোটামুটি ইউনিফর্ম থাকে। এবং যখন তুমি কিনবা, কেনার সময় তারা অলরেডি সার্টিফাই ইউ what percentage of carbon আছে, কতটুকু সিলিকন আছে, কতটুকু ম্যাগনেজ আছে। সো তোমার ক্যালকুলেশন, চার্জ ক্যালকুলেশন উইল বি ভেরি ইজি। সো প্রডিউস হাইয়েস্ট ইল্ড, যেহেতু ইম্পিউরিটি কম আছে, ক্লিন কম আছে, ফাইন্স কম আছে, রেজিস্ট্যান্স টু অক্সিডেশন ইজ ভেরি হাই। সো জেনারেট নো ফার্নেস ডাস্ট। So these are the typical advantages of pig irons. DRI কথা আমরা বলেছি, এটা নিয়ে খুব একটা আমরা আলাপ করব না। তোমরা স্টিল মেকিং এর সময় DRI সম্বন্ধে ডিটেইল পড়েছো। DRI কিভাবে তৈরি হয় আমরা জানি, যে অল্প পরিমাণে এয়ার দিয়ে জাস্ট পার্শিয়ালি অক্সিডাইজ করা হয়। অ্যাজ এ রেজাল্ট এটার মধ্যে ইম্পিউরিটি কম থাকে, কিন্তু বড় একটা ইম্পিউরিটি থাকে, সেটা হলো আয়রন অক্সাইড। সো অ্যাজ এ রেজাল্ট DRI যদি ইউজ করি, কম্পোজিশন ইউনিফর্ম হয়, ট্রাম্প এলিমেন্ট খুবই কম থাকে। তো ডিসঅ্যাডভান্টেজ হলো বিকজ অফ দ্য আয়রন অক্সাইড, যখন এটা ইউজ করা হয় তখন এই আয়রন অক্সাইড গুলো রিঅ্যাক্ট করে। টেম্পারেচার যদি সাফিসিয়েন্ট থাকে, হাই টেম্পারেচার থাকে, তাহলে আমরা জানি যে সিলিকন ডাইঅক্সাইড ভেঙে যায়, অন্যান্য আয়রন ম্যাঙ্গানিজ অক্সাইড ভেঙে যায়, কিন্তু আয়রন অক্সাইড যদি থাকে তখন এটাও ভেঙে যায় না। সো আলটিমেটলি রিঅ্যাকশন গুলোকে তখন ইমব্যালেন্স করে দেয় DRI যদি আমরা বেশি ইউজ করি, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দিস আয়রন অক্সাইড। এবং কোক কনজাম্পশন হাই থাকে, অন্যান্য এলিমেন্ট গুলোকে সে অক্সিডাইজ করে দেয়। ফাউন্ডারি রিটার্ন যেটা, দিস ইজ দ্য মেইন চার্জ ম্যাটেরিয়াল আমরা বলছি নাওডে, এবং এর সাইজ, শেপ এন্ড ডেন্সিটি একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। কম্পোজিশন কিরকম সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ এক এক ইন্ডাস্ট্রিতে এক এক ধরনের রিটার্ন তৈরি করে, কারণ তাদের প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের কম্পোজিশন স্পেসিফিকেশন ডিফারেন্ট। অ্যাজ এ রেজাল্ট তোমার কি ধরনের তুমি স্ক্র্যাপ কিনছো সেটা তোমার জানতে হবে। সো পার্টিকুলারলি এই বিগ ফাইভ বলতে আমরা যেটা বুঝি, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস। সো এই পাঁচটা এলিমেন্ট কতটুকু আছে এটা তোমার জানা দরকার। এবং ফর কাস্ট আয়রন মেকিং আমরা স্টিল স্ক্র্যাপের চেয়ে অবশ্যই আয়রন স্ক্র্যাপকে দাম দেবো, কারণ স্টিল স্ক্র্যাপের মধ্যে কার্বন নাই, সিলিকন নাই, ম্যাঙ্গানিজ নাই, কিন্তু তোমার কাস্ট আয়রন তৈরি করতে গেলে কার্বন লাগবে হিউজ কোয়ান্টিটি, সিলিকন লাগবে বেশি কোয়ান্টিটি, ম্যাঙ্গানিজও লাগে। সো এই কারণে আমরা বলি যে কাস্ট আয়রন প্রোডাক্ট তৈরি করার সময় কাস্ট আয়রনের স্ক্র্যাপই মোস্ট ইম্পর্টেন্ট, স্টিল ততটা ইম্পর্টেন্ট না। রেজিডুয়াল এলিমেন্ট কিরকম আছে, ইন দ্যাট সেন্স আমরা স্টিলটাকে ডমিনেট করি। সেই কারণেই স্টিলটা দেওয়া হয় এই ট্রাম্প এলিমেন্ট গুলোকে ডাইলিউট করার জন্য, কারণ
সিডের মধ্যে এই সমস্ত এলিমেন্ট অলমোস্ট জিরোর কাছাকাছি আছে। মেল্টিং ইন অ্যান্ড চার্জ ম্যাটেরিয়াল, সো যত ডেন্সিটি বেশি হবে, প্যাকিং যত বেশি হবে, তত মেল্টিং এফিশিয়েন্ট হবে এবং ইল্ড বেশি পাওয়া যাবে। বাই প্রোডাক্ট ডিসপোজাল এফেক্টস দ্য এনভায়রনমেন্ট, সো এই তোমার স্ক্র্যাপের মধ্যে যদি বেশি পরিমাণে সালফার থাকে, বেশি পরিমাণে ফাইন্স থাকে, তার মানে প্রচুর পরিমাণে বালু কাদা ইত্যাদি লেগে আছে, সেই সমস্ত জিনিস যদি চার্জ করি তাহলে পরে অ্যাটমসফিয়ার পলিউটেড হয়। So it is lot cheaper to buy scrap than to make it. So এটা obviously যদি স্ক্র্যাপ তৈরি করো তাতে প্রচুর পরিমাণে কস্ট ইনভলভ হয়, মেল্টিং কস্ট, লস কস্ট। সুতরাং স্ক্র্যাপ বাই করার চেয়ে স্ক্র্যাপ তৈরি করাটা নট গুড। অ্যালয় এডিশন করা হয়, বিভিন্ন ধরনের অ্যালয় এডিশন করা হয়, বেসিক্যালি টু ইমপ্রুভ প্রপার্টিজ। আমি হায়ার স্ট্রেংথের স্টিল চাই, এটসেট্রা এটসেট্রা, অথবা করোশন স্ট্রেংথ প্রপার্টি একটু বেটার, নট স্টিল, সরি কাস্ট আয়রনের কথা বলছি। সো হাই স্ট্রেংথ কাস্ট আয়রন চাই, অথবা কাস্ট আয়রন আমরা এই ইটা কি বলে এটা করোশন প্রপার্টি আরেকটু বেটার করতে চাই, সো আমরা ক্রোমিয়াম অ্যাড করতে চাই, এটসেট্রা এটসেট্রা। সো পার্টিকুলারলি এই অ্যালয় এডিশনটা করা হয় টু হ্যাভ সার্টেন স্পেসিফিক প্রপার্টিজ। আগেকার দিনে কিউপোলার মধ্যে অ্যালয় এডিশন করা ডিফিকাল্ট ছিল, but nowadays it is relatively simpler, not simpler বলবো, easier because control is efficient. সিলিকনের জন্য আমরা নরমালি ফেরোসিলিকন ইউজ করি, আইদার লাম্প ফর্মে অথবা লিকুইড ফর্মে, ম্যাঙ্গানিজ अगेन ফেরোম্যাঙ্গানিজ ফর্মে অ্যাড করি, অথবা সিলিকন ম্যাঙ্গানিজও অ্যাড করে থাকি। সো এগুলো প্রত্যেকটা গ্রেডিং করা হয় ডিপেন্ডিং অন দ্য পার্সেন্টেজ অফ element available. Silicon, for example, 75% ferrosilicon, তার মানে এই ferrosilicon এর মধ্যে 75% silicon আছে, 50% silicon, তার মানে ferrosilicon এর মধ্যে 50% silicon আছে। So you can calculate considering 50% silicon, এই 1 কেজি ferrosilicon দিলে পরে আধা কেজি silicon পাবা। তো এই ধরনের একটা হিসাব করে কম্পোজিশন গুলোকে অ্যাডজাস্ট করা। ম্যাঙ্গানিজের কথা আছে, সামটাইমস এই সিলিকনের মধ্যেও, ফেরোসিলিকনের মধ্যেও, ফেরোম্যাঙ্গানিজের মধ্যেও কার্বন অ্যাড করে দেওয়া হয় যাতে করে কার্বনও কিছু গেইন হয়। ক্রোমিয়াম অ্যাড করা হয় ফেরোক্রোম হিসাবে। কপার সামটাইমস আমরা অ্যাড করি আইদার এলিমেন্টাল ফর্মে অথবা ওয়্যার ফর্মে, ইলেকট্রোলাইটিক কপার আমরা ইউজ করে থাকি, এবং ইট ইজ এ মাইল্ড গ্রাফিট যারা আমরা আগে বলেছি। সো অপারেশনটা যদি খুব ব্রিফলি আমরা দেখি তাহলে কিউপোলা অপারেশনের মধ্যে প্রথম কাজ অবভিয়াসলি একটা কাস্টিং অপারেশনের পরে লাইনিং গুলোকে মেরামত করা। সো এই লাইনিংটা আগে মেরামত করা হবে, তারপরে এটা হলো ডোর, বটম ডোর একটা সার্কুলার দুই ভাগ করা আছে, সো ডোরটা এরকম ভাবে ওপেন হয়ে যায়, সেরকম ভাবে ওপেন হয়ে যায়, তারপরে এটা আবার বন্ধ করা হয়, বন্ধ করে নিচে একটা লোহার রড দিয়ে এখানে, সো এই রড দিয়ে এটাকে আটকে দেওয়া হয়। সো দরজাটা বন্ধ হয়ে গেল, বটম বন্ধ হয়ে গেল, বটম বন্ধ হয়ে যাওয়ার পরে এই বটমটাকে প্রিপেয়ার করা হয়, তার মানে একটা লাইনিং দেওয়া হয়, লাইনিং রিফ্লেক্টেড লাইনিং দিয়ে তৈরি করা হয় এবং এটাকে ইনক্লাইন করে ট্যাপ হোলের সাথে এটাকে ইনক্লাইন করে দেওয়া হয়। সো দিস ইজ দ্য ট্যাপ হোল, ট্যাপ হোল মানে যেখান দিয়ে আয়রনটা বের হবে, সো দিস ইজ দ্য ট্যাপ হোল। সো এই বটম তৈরি করা হলো, রিফ্লেক্টেড লাইনিং ঠিকমতো করা হলো, এটা হলো স্ল্যাগ হোল যেখানে স্ল্যাগ বের হবে, সো স্ল্যাগ হোলটা ওপেন রিপেয়ার করা হলো। এই যখন সবকিছু রিপেয়ার করা হলো দেন লাইটিং এন্ড বার্নিংটা করবে। সো প্রথমে যেটা করা হয় এই বটমের মধ্যে কিছু কাঠের টুকরা দিয়ে দেওয়া হয়, কাঠের টুকরা দেওয়ার পরে ওটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরে দিলে যখন কাঠের টুকরাটা একদম ভালোভাবে জ্বলা শুরু করলো তখন উপর থেকে কোক ফেলা শুরু করে, অল্প অল্প করে কোক ফেলে। এই দিস ইজ দ্য টুয়েল লাইনিং, এখানে খেয়াল করো এখানে তিনটা দেওয়া আছে। সো এটা হলো এয়ার উইন্ড বক্স এবং এটা হলো টুয়েল লাইনিং, তার মানে এখান দিয়ে বাতাস ভিতরে দিকে ঢুকবে। সো এই বটম থেকে শুরু করে টুয়েল লাইনিং এবং তার উপর একটা সার্টেন হাইট পর্যন্ত এই পুরাটা কোক দিয়ে ভরে দেওয়া হয়। সো দিস ইজ দ্য কোক, 100% কোক, নাথিং এলস। কোক ভরে দেওয়া হলো। এখন যখন এই তারপরে কোক ভরে দেওয়ার পরে টুয়েল দিয়ে বাতাস ব্লো করা শুরু করলো হবে। বাতাস ব্লো করার পরে এটাকে কিছুটা বার্ন করা হলো, বাতাসটা কোথায় যাবে, এখান দিয়ে যখন বাতাস দিচ্ছি তখন এটা উপর দিকে উঠবে, বাতাস উপর দিকে উঠবে। সো বাতাস উপর দিকে ওঠার সময় এটাকে বার্ন করবে
কোকটাকে রিঅ্যাক্ট করবে, সো কার্বন মনোক্সাইড জেনারেট করবে ইনিশিয়ালি, কার্বন ডাইঅক্সাইড দেন কার্বন মনোক্সাইড। সো এটা প্রিহিটেড হবে, প্রিহিটেড হওয়ার পরে এটার সাথে সাথে এই নিচের গুলো রেড হট হবে, এগুলো কখনোই বার্ন করবে না যেহেতু এখানে বাতাস নাই, বাতাস উপর দিয়ে উঠতেছে। সো এটা লাল প্রিহিটেড অবস্থায় থাকবে। যখন এটা সাফিসিয়েন্ট হিট জেনারেট করলো তারপরে আমরা এটা থেকে চার্জ করা শুরু করব, এবং চার্জ করার সময় আমাদের তিনটা র মেটেরিয়াল ইউজ করা হয়। একটা হলো আয়রন সোর্স, সো আমরা পিগ আয়রন ইউজ করতে পারি, স্ক্র্যাপ ইউজ করতে পারি, দেন কোক দিতে হবে, এন্ড দেন ফ্লাক্স দিতে হবে। সো আইদার আমরা একটা বাকেটের মধ্যে সবগুলো ওই যে রেশিওতে মিক্স করবো সেই রেশিওতে মিক্স করে সবগুলো একসাথে দিতে পারি, অথবা আরেকটা প্রসেস হতে পারে সাধারণত যতটুকু পিগ আয়রন দেওয়ার পিগ আয়রন দিলাম, তারপরে যতটুকু কোক দেওয়া দরকার কোক দিলাম, তারপরে যতটুকু ফ্লাক্স দেওয়ার ফ্লাক্স দিলাম, আবার পিগ আয়রন, আবার ফ্লাক্স, আবার কোক, এভাবে সো অল্টারনেট লেয়ার বাই লেয়ার বাই লেয়ার বাই চার্জিং করা হয়। এবং চার্জিং করে পুরা এই দিস ইজ দ্য চার্জিং ডোর, এই চার্জিং ডোর পর্যন্ত পুরাটা ভরে দেওয়া হয়, পুরাটা ভরে দেওয়া হয়। এবং অপারেশন যেটা হচ্ছে এই টিয়ারের উপরে কোক যেটা আছে সেটা বার্ন করবে, বার্ন যেহেতু বার্ন হচ্ছে সো এটা আস্তে আস্তে কনজিউম হয়ে যেতে থাকবে এবং এগুলো নিচের দিকে নামতে থাকবে। তো এই হিটটা গ্যাসটা উপর দিকে উঠতে থাকবে, এগুলোকে প্রিহিট করবে এবং আলটিমেটলি টেম্পারেচার, দিস ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার, আনুমানিক 300, 350, 400 হতে পারে, এবং এদিকে যত নিচে যাব তত টেম্পারেচার বাড়তে থাকবে। সো অ্যারাউন্ড 900 কাছাকাছি টেম্পারেচারে সাধারণত এই রিডাকশন কমপ্লিট হতে থাকে যদি কোনো রিডাকশনের প্রয়োজন পড়ে। এবং আলটিমেটলি টেম্পারেচার আমরা জানি পিগ আয়রন যেহেতু, সো এটা মেল্টিং পয়েন্ট, কার্বন আছে লেটস সে কার্বন 3.5 আছে, সো আমাদের ইউটিকি টেম্পারেচার আছে 1130, সো এটা 1130 এর উপরে, সো 1200, 1250 টেম্পারেচারের মধ্যে মেল্ট হয়ে যাবে। সো মেল্ট হলে পরে এটা ড্রপ ওয়াইজ নিচের দিকে পড়তে থাকবে, নিচের দিকে পড়তে থাকবে, এবং এই কোকের ফাঁকে ফাঁকে দিয়ে দিয়ে এগুলো আলটিমেটলি এই জায়গাটায় জমতে শুরু করবে। তো যখন এগুলো নিচের দিকে পড়তে থাকবে ট্রিকল ডাউন করে করে, তখন এই চারিদিকে কোক থেকে কার্বন গুলো ভেতর দিকে ঢুকতে থাকবে। সো ইনিশিয়ালি আয়রন, পিওর আয়রন ড্রপলেট পড়তেছিল, কিন্তু এখন এই কার্বন গুলো এটা ভিতর থেকে ডিফিউজ করে আয়রনের, পিওর আয়রন লিকুইডের মধ্যে কার্বন ঢুকতে থাকবে, সো কাস্ট আয়রন হওয়া শুরু করবে। At the same time, because এখানে সব বার্নিং গুলো হচ্ছে, this has the maximum temperature. So টেম্পারেচার যখন 1800-1900 কাছাকাছি যাবে, তখন এই জায়গাটার মধ্যে যত এই চার্জের মধ্যে সিলিকন যেটা ছিল, সিলিকা যেটা ছিল, ম্যাঙ্গানিজ অক্সাইড যেগুলো ছিল সেগুলো ভাঙা শুরু করবে। বিকজ হাই টেম্পারেচারে সিলিকা ভেঙে যায়, ম্যাঙ্গানিজ অক্সাইড ভেঙে যায়। সো ভেঙে গেলে পরে ম্যাঙ্গানিজ ফর্ম করবে, সিলিকন ফর্ম করবে, এই সিলিকন ম্যাঙ্গানিজ গুলো লিকুইড আয়রনের মধ্যে ডিফিউজ করা শুরু করবে। সো আলটিমেটলি chemical composition of the cast iron will begin to form. So এই হলো মোটামুটি অপারেশন। তার মানে আমরা প্রিপারেশন করলাম লাইনিং, ট্যাপ হোল, স্ল্যাগ হোল, লাইটিং করলাম, কোক বেড, এখানে যে কোক যেটা আছে সেটাকে কোক বেড বলে, আমরা কোক বেড অ্যাকচুয়ালি ডিফাইন করবো একটু পরে। সো এই কোক বেডটাকে আমরা বার্নিং করা স্টার্ট করব, দেন চার্জিং করব, এবং ফাইনালি আমরা অ্যাকচুয়াল ব্লোয়িং স্টার্ট করব, এবং ব্লোয়িং করলে পরে এগুলো সব গলে গলে পড়তে থাকবে। সো চার্জ গুলো আস্তে আস্তে নিচের দিকে পড়তে শুরু করবে, এবং উপরে জায়গা খালি হলে পরে আবার ফাইনাল চার্জ করতে থাকবে। সো নিচের দিকে নামতে থাকবে, চার্জিং কন্টিনিউ করতে থাকবে। এইভাবে জিনিসটা হতে থাকবে। এখন ট্যাপিং এন্ড স্ল্যাগিং কখন হবে সেটা ডিপেন্ড করে তোমার অপারেশনের উপরে। আমরা বলেছি অপারেশন ক্যান বি কন্টিনিউয়াস, তার মানে এখানে ট্যাপ হোলটা সবসময় ওপেন থাকবে, যত পড়তেছে তত এটা বিরতি বেরিয়ে যাবে। সেটা হতে পারে, অথবা আমি 1 ঘন্টা পর পর আমি করব, সেটাও হতে পারে। 1 ঘন্টা পর তুমি ট্যাপ হোলটা খুলে দিলা, এটা বিদ্যুতে পড়ে গেল, যতটুকু রেডি হয়েছে ততটুকু শেষ হয়ে গেল, আবার ট্যাপ হোল বন্ধ করে দিলা, এভাবে অপারেশন হতে পারে। সো ডিপেন্ডিং অন দ্য অপারেশনস, ট্যাপিং এন্ড স্ল্যাগিং। স্ল্যাগিং মানে উপর দিয়ে এটা পড়তে থাকে, সাধারণত স্ল্যাগ হোলটা সবসময় ওপেন থাকে, তো স্ল্যাগ হোল থেকে স্ল্যাগ পড়তেই থাকে। ফাইনালি যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এখানকার এই যে ঢাকনা এইটা যেটা আছে, যেটা দিয়ে আটকে রাখা হয়েছিল, সেটা খুলে ফেলে দেওয়া হয়, খুলে ফেলে বটমটা ওপেন হয়ে গেল, উপরে যা আছে সব নিচে পড়ে গেল। সো দিস ইজ কল্ড ড্রপিং দ্য বটম। এবং বটম ড্রপিং করে সবগুলোকে পরিষ্কার করে আবার লাইনিং রিপেয়ার করে আবার বন্ধ করে দিয়ে নেক্সট অপারেশন স্টার্ট করা। সো এইভাবে সাধারণত পিপল অপারেশন চলতে থাকে। কোক বেডের কথা বলা হলো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেরিয়েবল ইন কাস্ট আয়রন মেকিং। ঠিক আছে, সো কোক বেড যেটা বলে সেটা হলো এই 2 থেকে চার্জিং এর উপর পর্যন্ত এইখানে যতটুকু পরিমাণ কোক দেওয়া হচ্ছে এই হাইটটাকে বলে কোক বেড হাইট।
ঠিক আছে। তো আমি যেখানে দেখাচ্ছি 2 এর থেকে নিচের গুলো না, নিচের গুলো আমরা বলেছি এখানে বার্নিং হচ্ছে না, কোক যেটা আছে সেটা রেড হট অবস্থায় থাকে, সেগুলো কোনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, কিন্তু রিঅ্যাকশনে যে এনার্জি জেনারেট যেটা করছে সেটা হলো 2 এর থেকে শুরু করে এই উপর পর্যন্ত যতটুকু হাইট আছে। তো এটা বার্নিং করে করে এটা কনজিউম হতে থাকে, এবং যতটুকু কনজিউম হবে সেই পরিমাণ কোকটাই আমরা ওই যেখানে আবার নতুন করে অ্যাড করি। সো এই হাইটটা সবসময় মেনটেন করা হয় যে এই 2 এর থেকে কতটুকু পরিমাণ একটা হাইট আছে, দিস ইজ কল্ড কোক বেড হাইট। সো the height of the coke above the 2 is defined as coke bed, নিচেরটা না, just above the 2. So preparation, height and burning in the coke bed are among the most critical items in successful Q4 operation because it controls liquid temperature, melting rate and early stages of melting. So for a correct coke bed height, যদি আমরা coke bed যদি ঠিক মতো দিতে পারি তাহলে পরে ইউজুয়ালি 1500 থেকে শুরু করে 1510 থেকে 1595 এই টেম্পারেচারের মধ্যকার লিকুইড আয়রন সাধারণত 8 মিনিটে স্প্রাউটে বেরিয়ে যাবে। তার মানে তুমি শুরু করার পর থেকে বাতাস ব্লো করার পরের থেকে 8 মিনিটের মধ্যে ট্যাপল দিয়ে আয়রন বেরোনো শুরু করবে, যে আয়রনের টেম্পারেচার 1510 থেকে 1595। দিস ইজ দ্য আইডিয়াল সিনারিও। এই ধরনের সিনারিও যদি হয় তাহলে তোমাকে ধরে নিতে হবে কোক বেড হাইট যেটা দিয়েছো সেটা ঠিক আছে। যদি কোক বেড হাইট কম থাকে তাহলে কি হবে, 8 মিনিটের আগেই বেরিয়ে যাবে লিকুইড আয়রন, যেহেতু হাইট ছোট আছে। হাই মেল্টিং রেট, ফাস্টার রেট, যেহেতু জমা পরিমাণ কম হবে, ফাস্টার রেটে বেরোনো শুরু করবে, এন্ড দ্য টেম্পারেচার বি লোয়ার, লো টেম্পারেচার হবে যেহেতু কোক কম আছে। সো ওখানে লো টেম্পারেচার হবে, অক্সিডেশন অফ আয়রন হবে যেহেতু কোক বেড কম আছে। কোক বেড কম থাকার কারণে অন্যান্য রিঅ্যাকশন না হয়ে আয়রন যেটা ফর্ম করছে সেটা সাধারণত অক্সিডেশন হওয়া শুরু করবে। নরমালি কোক থাকলে পরে বাতাসটা কোককে আগে নিত, এখন কোক কম হওয়ার কারণে আয়রন যেটা তৈরি হচ্ছে পিওর আয়রন, লিকুইড পিওর আয়রন, সেই লিকুইড পিওর আয়রন অক্সিডাইজ হওয়া শুরু করবে। লো কার্বন ইকুইভ্যালেন্ট ভ্যালু, বিকজ যে হাইটের মধ্যে আয়রনটা জমার কথা ছিল সেই হাইটটা ছোট হয়ে গেছে, অ্যাজ এ রেজাল্ট ওখান থেকে কার্বন ডিফিউজার টেন্ডেন্সি বা পরিমাণ কমে যাবে। সো লো কার্বন ইকুইভ্যালেন্ট কম থাকবে কি কাস্ট আয়রনের মধ্যে, অ্যাজ এ রেজাল্ট গ্রে আয়রনের পরিবর্তে হোয়াইট আয়রন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো চিল ডেপথ যেটা বলি আমরা, একটু পরে বলবো কতটুকু জায়গায় গ্রে আয়রন হয় নাই সেটাকে বলে চিল। সো এটা পাবে। তার মানে লো কোক বেড হাইট যদি দাও তাহলে পরে কম সময়ের মধ্যে আয়রন বেরোনো শুরু করবে, যে আয়রনের মেল্টিং পয়েন্ট কম, যে আয়রনের মধ্যে কার্বনের পরিমাণে কম, যে মেল্টিং রেট কম হবে এবং আয়রন অক্সিডাইজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অন দ্য আদার হ্যান্ড যদি বেশি কোক বেড হয়ে যায় তাহলে পরে সময় বেশি লাগবে আয়রন বেরোতে, লো মেল্টিং টেম্পারেচার হবে বিকজ কোক বার্নিং ইনসাফিসিয়েন্ট, সফট মানে কম বার্নিং কোক এখানে আছে। সো মেল্টিংটা এফিশিয়েন্টলি হবে না, রিঅ্যাকশন বেশি জেনারেট করবে না, এন্ড মেল্টিং রেটও কম হবে বিকজ লম্বা সময় ধরে আয়রন করতে থাকবে। তো সাধারণত একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে আমরা কোক বেড হাইট টেন্টেটিভলি ক্যালকুলেট করতে পারি, সেটা হলো 10.5 রুট ওভার যে প্রেসারে এয়ার দিচ্ছি, ইট মাস্ট বি আউন্স পার ইঞ্চ স্কোয়ার ইউনিট, এন্ড দেন প্লাস এফ, এফটা হলো নর্মালি 6, যদি কার্বন কম চাই তাহলে এটা বেশি হতে হবে, লো ফর লো কার্বন, হাই ফর হাই কার্বন। So this is the typical formula by which you can calculate the coke weight. কম্বাসন যখন হবে, কম্বাসনটা তোমার আইডিয়াল হচ্ছে কিনা, কোক বেডটা আইডিয়াল হচ্ছে কিনা সেটা ক্যালকুলেট করার আরেকটা উপায় আছে, সেটা হলো ফ্লু গ্যাস যেটা বেরোচ্ছে, সেই ফ্লু গ্যাসে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইডের রেশিওটা কেমন। ইউজুয়ালি কার্বন মনোক্সাইড 11 থেকে 15 এবং কার্বন ডাইঅক্সাইড 12 থেকে 14% থাকলে আইডিয়াল অপারেশন ধরে নেওয়া হয়। সো এই ডটেড জোন যেটা আছে, সো দিস ইজ দ্য আইডিয়াল ফ্লু গ্যাস অ্যানালাইসিস। যদি কার্বন মনোক্সাইড বেশি হয়, কার্বন ডাইঅক্সাইড বেশি হয় তার মানে এক্সেস এয়ার দেওয়া হয়েছে, যদি কার্বন মনোক্সাইড বেশি হয় তার মানে এক্সেস কোক দেওয়া হয়েছে। সো ফ্লু গ্যাস দেখে আমরা হিসাব করতে পারি। সো ফর আনব্যালেন্স কোক এন্ড এয়ার সাপ্লাই সার্টেন মেল্টিং প্রবলেম অ্যারাইজ। কোক বেশি দাও বা আয়রন এয়ার বেশি দাও, যেটাই দাও না কেন, প্রবলেম উইল হ্যাপেন। এক্সেসিভ কোক দিলে কোক ওয়েস্টেজ হবে, লো মেল্টিং পয়েন্ট জেনারেট করবে, স্লো মেল্টিং রেট হবে, একটু আগে আমরা আলাপ করেছি, হাই কার্বন থাকবে বিকজ লম্বা হাইট জুড়ে আয়রন পড়ছে, সো বেশি কার্বন ডিফিউজ করার টেন্ডেন্সি থাকবে,
এক্সেসিভ রিফ্র্যাক্টরি এরোশন হবে, কোক বেশি হওয়ার কারণে এখানে রিফ্র্যাক্টরি এক্সেসিভ করোশন হয়। এক্সেস এয়ার যদি দাও তাহলে বার্নিং বেশি হবে, কার্বন ডাই অক্সাইড বেশি জেনারেট করবে। লো মেল্ট টেম্পারেচার, এটা কেন হবে? কারণ কোক সাপ্লাই কম, সো এয়ার যেটা দিচ্ছ সেটা বেসিক্যালি সবকিছুকে ডাইলিউট করবে, টেম্পারেচার কমিয়ে দিবে। এয়ারের টেম্পারেচার থাকে হলো মনে করো ম্যাক্সিমাম 150, যদি আমরা প্রিহিটেড অবস্থা দিই, রুম টেম্পারেচার দিলে তো কথাই নেই। সো রুম টেম্পারেচার বা লো টেম্পারেচার একটা এয়ার বাতাস হাই ভেলোসিটি ভিতরে দিচ্ছ, ভিতরে টেম্পারেচার কম জেনারেট করছে বিকজ কোক কম আছে, এজ এ রেজাল্ট এটাকে চিলিং ইফেক্ট করবে ভিতরে, এজ এ রেজাল্ট টেম্পারেচার কমে যাবে। অক্সিডেশন অফ আয়রন, বেশি বাতাস, কার্বন কম, সো কার্বন কম রিঅ্যাক্ট করবে, আয়রন বেশি রিঅ্যাক্ট করবে। হায়ার লস অফ সিলিকন ম্যাঙ্গানিজ, সিলিকন অক্সিডাইজ হবে, ম্যাঙ্গানিজ অক্সিডাইজ হবে। টেম্পারেচার যেহেতু কম সুতরাং সিলিকা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, ম্যাঙ্গানিজ ভেঙে যাওয়া কম থাকবে। লো কার্বন ইন আয়রন, সো এগেইন কম দিয়েছ, কার্বন কম আয়রন। স্যার, ইয়েস, এক্সেস আয়রনের ফলে মেল্ট টেম্পারেচার লো হয়, তাহলে এক্সেস কোকের ফলেও আবার মেল্ট টেম্পারেচার লো হয় কিভাবে করে? ওকে, এক্সেস, এটা হলো আমরা এক্সেস এয়ার দিচ্ছি, কার্বন যদি থাকে, এক্সেসিভ কোক এখানে দিচ্ছি কি, কোক তুমি দিচ্ছ কিন্তু কোক বেসিক্যালি বার্নিং হচ্ছে না। এখানে তোমার কোক মনে করো তুমি 1 কেজি কোক দিয়েছ, তার জন্য আইডিয়ালি 5 কেজি বাতাস লাগে, লেটস সে আমরা এটা ক্যালকুলেট করে বের করতে পারি, কার্বন প্লাস কার্বন ডাইঅক্সাইড। সো ধরে নিচ্ছি 1 কেজি, ওকে আমরা ফর্মুলা দিয়ে ধরি, 12 কেজি কোকের জন্য আমার লাগে হলো 32 কেজি অক্সিজেন। সো দিস ইজ আইডিয়াল কার্বন ডাইঅক্সাইড জেনারেট করতে। এখন এক্সেসিভ কোক মানে হলো তোমার 12 কেজি কোক আছে, তা তোমার অক্সিজেন আছে হলো 5 কেজি। অ্যাজ এ রেজাল্ট রিঅ্যাকশন যতটা হওয়ার কথা ছিল ততটা রিঅ্যাকশন হবে না, সো হিট জেনারেট করবে না। সো দিস ইজ দ্য লো মেল্টিং টেম্পারেচার। অন দ্য আদার হ্যান্ড এখানে যেটা হচ্ছে তোমার এক্সেস এয়ার দেওয়া হচ্ছে, বাতাস বেশি আছে, কার্বন কম আছে, সো একটা রিঅ্যাকশন 12 কেজির জন্য 32 কেজি অক্সিজেনের জন্য যতটুকু হিট জেনারেট করছে ভালো কথা, মনে করো লেটস সে 10 ক্যালোরি হিট জেনারেট করলো, কিন্তু এট দ্য সেম টাইম লো টেম্পারেচারের বাতাস প্রচুর ভিতরে ঢুকছে, সো এই বাতাসগুলো ওই যে হিট জেনারেট করছে সেই হিট গুলোকে ঠান্ডা করে দেবে। সো দ্যাটস ওয়াই এগেইন টেম্পারেচার কমে যাবে। বাতাস যেটা, ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তো সাধারণত একটা ওভারঅল একটা ইন্ডাস্ট্রিতে আমরা ঠিক মতো অপারেট করছি কিনা সেটা একটা ওভারঅল একটা হিসাব করা যায়, যে আলটিমেটলি তুমি কত অ্যানুয়ালি কত টন কোক দিয়েছো, অ্যানুয়ালি কতটুকু মেটালিক চার্জ করছো, তার একটা রেশিও সাধারণত বলে স্পেসিফিক কোক কনজাম্পশন। এটা দেখে মোটামুটি আইডিয়া করা যায় তোমার অপারেশন কেমন হচ্ছে। ওকে, আমরা মনে হয় অনেক দূর আগে গেছি। আচ্ছা, এই চার্টটা শেষ করে আমরা দিয়ে দিই। মেল্টিং রেট, কম্বাশন টেম্পারেচার। সো ওভারঅল আমরা যে 3টা ভেরিয়েবলের কথা আমরা আলাপ করলাম, সেটা হলো কি রেটে তুমি আউটপুট দিচ্ছ, কি টেম্পারেচার হচ্ছে, এবং কি কোক দিচ্ছ, বাতাস কোক আয়রন মানে কি কোক রেশিও ইউজ করছে, এই সবগুলো আলটিমেটলি একসাথে ইন্টারফ্লুইং। সো এটা এখানে একটা টিপিক্যাল একটা গ্রাফ দেওয়া আছে, একটা সুন্দর একটা গ্রাফ আছে। তো এটা দেখে আমরা যেটা বলতে পারি, হায়ার মেল টেম্পারেচার যদি চাই, তাহলে টেম্পারেচার যদি বেশি চাই, তাহলে সো এটা হলো তোমার কি রেটে বাতাস দিচ্ছ, ব্লাস্ট রেট। সো রেট তোমাকে বাড়াতে হবে, এয়ার ব্লাস্ট ইজ ইনক্রিজড। সো রেট, তার মানে এটা যদি বাড়াতে চাই তাহলে এটা বাড়াতে হবে, এট দ্য সেম টাইম এটা বাড়াতে হবে। সো এটা বাড়ানো মানে এই লাইনগুলো হলো কোক রেট, কোক রেশিও। তার মানে কোক রেশিও কমাতে হবে। কোক রেশিও কমানো মানে কি? কোক রেশিও কমানো মানে কোকের পরিমাণ বাড়িয়ে দেওয়া। কোক রেশিও মানে হলো আয়রন বাই কোক। সো এটা কমে যাওয়া মানে হলো কোকের পরিমাণ বাড়িয়ে দেওয়া। সো তোমাকে টেম্পারেচার বাড়াতে গেলে কোক বাড়াতে হবে, কোক বাড়াতে হওয়া মানে হলো কোক রেশিও কমায় দিতে হবে। সো হায়ার মেল্টিং টেম্পারেচার রেজাল্ট করবে এয়ার প্রেসার বাড়িয়ে দিতে হবে, কোকের পরিমাণ বাড়াতে হবে। অন দ্য সেম টাইম মেল্টিং রেট তুমি যদি বাড়াতে চাও, এটা যদি বাড়াতে চাও, তাহলে এগেইন এয়ার প্রেসার বাড়াতে হবে, এট দ্য সেম টাইম এটা এদিকে যেতে হবে। সো এদিকে যাওয়া মানে হলো আমাকে এদিকে যেতে হবে, এদিকে গেলে পরে তার মানে এটা এদিকে আসতে হবে, এদিকে আসা মানে হলো কোক রেশিওটা বাড়াই দিতে হবে। তার মানে রেশিওর মধ্যে কোকের পরিমাণ কমাই দিতে হবে, আয়রনের পরিমাণ বাড়াই দিতে হবে। আয়রনের বাড়িয়ে দেওয়া মানে হলো মেল্টিং রেট বেড়ে যাওয়া। সো এইভাবে এই 3টা প্যারামিটার একসাথে আমরা কন্ট্রোল করতে পারি। সো স্যার এই চার্টটা ঠিক বুঝলাম না লজিক গুলো। এখানে স্যার এক্স এক্সিসে
কি স্যার একটা ভেরিয়েবল না দুটো ভেরিয়েবল? এখানে টোটাল চারটা ভেরিয়েবল আছে। মেইন ওয়াই অ্যাক্সিস হলো টেম্পারেচার, এক্স অ্যাক্সিস হলো কি রেটে আয়রন বেরোচ্ছে, এবং এটা কন্ট্রোল করার জন্য এখানে দুইটা ভেরিয়েবল আছে। একটা হলো বাতাস কি রেটে দিচ্ছি, 550 কিউবিক ফিট পার মিনিট, 706 কিউবিক ফিট পার মিনিট এক্সেট্রা। সো এটা এদিকে বাড়তেছে, এদিকে বাড়া মানে এই লাইনগুলা, এই লাইনগুলা। সো এই লাইনটা হলো 500 লাইন, 550 লাইন, এটা 700 লাইন, এটা 800 লাইন, এটা 1000 লাইন। আর এই লাইনগুলো হলো কোক রেশিও, তার মানে যত উপর দিকে যাচ্ছি কোক রেশিও তত কমতেছে। কোক রেশিও কমা মানে, কোক রেশিও কাকে বলে, উপরে হলো আয়রন, নিচে হলো কোক। তার মানে কোক রেশিও কমা মানে হলো কোকের পরিমাণ বাড়িয়ে দেওয়া, নিচেটা যদি আয়রন ফিক্স করি, কোক বাড়িয়ে দেওয়া মানে কোক রেশিও কমে যাওয়া। সো আমি যদি ফাইনাল টেম্পারেচার যদি বাড়াতে চাই, টেম্পারেচার বাড়ানোর বিভিন্ন কারণে প্রয়োজন আছে। কাস্টম যদি আমরা 100% গ্রে আয়রন করতে চাই তাহলে টেম্পারেচার হায়ার দরকার পড়ে, এক্সেট্রা এক্সেট্রা। সো টেম্পারেচার যদি বাড়াতে চাই তাহলে আমাদেরকে উপর দিকে উঠতে হবে ফর ফিক্সড আয়রন মেল্টিং রেট। সো মনে করো 2 যদি মেল্টিং রেট ফিক্স করি, তাহলে টেম্পারেচার বাড়বে কখন? টেম্পারেচার বাড়বে এই লাইনগুলো যদি উপর দিকে উঠে। তার মানে এই লাইনগুলো কিসের লাইন? সেটা হলো কোকের লাইন। সো কোকের পরিমাণ বাড়াতে হবে। সো এখানে বলছি কোক রেশিও ইজ ডিক্রিজড। কোক রেশিও ডিক্রিজ মানে কোকের পরিমাণ বাড়িয়ে দেওয়া। আরেকটা হলো এদিকে যাওয়া, এই যে এই লাইনটা, এই লাইনের চেয়ে এই লাইন একটা ফিক্সড কম্পোজিশনে 550 এখানে, 700 এখানে। তো সো 700 যদি করি তাহলে পরে টেম্পারেচার অনেক বেড়ে গেল। 500 যদি করি টেম্পারেচার 2560, আর 700 করলে পরে টেম্পারেচার 2600। সো তার মানে হায়ার মেল্টিং টেম্পারেচার যদি করতে চাই তাহলে ব্লাস্ট প্রেসার বাড়াতে হবে, কোক রেশিও কমাতে হবে। অন দ্য আদার হ্যান্ড যদি আমি এদিকে যেতে চাই, তার মানে মেল্টিং রেট যদি বাড়াতে চাই, আয়রন যদি বেশি প্রডিউস করতে চাই, তাহলে আমাদের এদিকে যেতে হবে। এদিকে যাওয়া মানে হলো লেটস সে এই লাইনগুলো এদিকে যেতে হবে। এই লাইনগুলো এদিকে যাওয়া মানে ব্লাস্ট ভলিউম মানে ব্লাস্ট রেট বাড়াতে হবে। সো এয়ার ব্লাস্ট রেট ইনক্রিজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এদিকে যাওয়া মানে হলো এই লাইনটা নিচের দিকে যাওয়া। এদিকে যাওয়া মানে হলো এটা হলো এই পয়েন্টটা হলো 11, এই পয়েন্টটা হলো 12, এই পয়েন্টটা হলো 13। তার মানে এদিকে যাওয়া মানে হলো এগুলো বাড়িয়ে দেওয়া। এগুলো বাড়াতে মানে কোক রেশিও বাড়িয়ে দেওয়া, তার মানে কোকের পরিমাণ কমিয়ে দেওয়া, আয়রনের উপরে বাড়িয়ে দেওয়া। So these are the 4 variable how they interchange with each other, সেটা এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। একটু ফাইনালি দেখি। আচ্ছা আজকে এখন ওকে, আমরা আজকে যেটা দেখার চেষ্টা করলাম সেটা হলো ইন জেনারেল কাস্টম বানানোর জন্য যে ফার্নেসটা ইউজ করা হয় সেটাকে বলে কিউপোলা ফার্নেস। ইট ইজ এ লং শ্যাফট ফার্নেস। সাধারণত অপারেশন যেটা হয় রাফলি 1/3 অফ দ্য টোটাল হাইট, উপরে 2/3 যেটা আছে সেটা বেসিক্যালি ফ্লু গ্যাস কন্ট্রোলের জন্য ইউজ করা হয়। উপরে বিভিন্ন ধরনের কন্ট্রোলিং সিস্টেম থাকতে পারে যেটা গ্যাসগুলোকে কন্ট্রোল করার জন্য। এবং কিউপোলা সিস্টেম বলতে আমরা যেটা মিন করি সেটা হলো ফার্নেস ইটসেলফ একটা আছে, এছাড়াও এর সাথে অ্যাডিশনাল অনেকগুলো সিস্টেম আমরা ইউজ করি। ফর এক্সাম্পল যদি আমরা লাইনিং যদি ইউজ না করে থাকি, রিফ্র্যাক্টরি লাইনিং যদি ইউজ না করি তাহলে ওয়াটার কুলিং সিস্টেম লাগে, চার্জিং এর জন্য একটা সিস্টেম লাগবে, লিকুইড মেটাল কন্ট্রোল করার জন্য একটা সিস্টেম লাগে যদি আমরা ডুপ্লেক্সিং করতে চাই। সো তার জন্য আলাদা একটা ফার্নেস এখানে প্রোভাইড করতে হবে। স্ল্যাগ কন্ট্রোলের জন্য একটা সিস্টেম লাগে, ফ্লু গ্যাস কন্ট্রোলের জন্য একটা সিস্টেম লাগে। সো দেয়ার আর মেনি সিস্টেমস অ্যাভেলেবল। ওভারঅল আলটিমেটলি একটা কিউপোলা মেল্টিং সিস্টেম বলে আমরা ডিসাইড করে কন্ট্রোল করি, আন্ডারস্ট্যান্ড করতে পারি। কিউপোলা কোনটা সিলেক্ট করবো সেটা অনেকগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। কিউপোলার সাইজ কেমন, কি রেটে আমরা মেটাল এক্সট্রাক্ট করব, কি রেটে আমরা কোক ইউজ করব, এক্সেট্রা এক্সেট্রা। সো দেয়ার আর মেনি ভেরিয়েবলস আছে। আমরা অন্যান্য অ্যাডিশনাল ফ্যাসিলিটির জন্য কতটুকু জায়গা অ্যাভেলেবল আছে সেটার জন্য আমরা যদি জায়গা না থাকে তাহলে আমরা রিজেনারেটিভ সিস্টেম ইউজ করতে পারবো না, অ্যান্ড সো অন। সো এই ধরনের বিভিন্ন ভেরিয়েবল দিয়ে আমরা আলটিমেটলি একটা সিলেক্ট করি কিউপোলা কি ধরনের হবে তার উপরে। এবং কিউপোলার নিটিগ্রিটিস যেগুলো আছে মানে অ্যাকচুয়াল ভিতরের যে কন্ট্রোল যেগুলো আছে, কিউপোলার সাইজ কত হবে, কত বড় কিউপোলা ইউজ করব, তার মধ্যে কোক রেশিও কেমন হবে। সো এগুলোর কন্ট্রোলের জন্য কয়েকটা প্যারামিটারস আমরা ইউজ করি সাধারণত। ইনসাইড ডায়ামিটার অফ দ্য কিউপোলা সেটা দিয়ে আমরা সাইজ হিসাব করি, এবং তার মধ্যে কোক রেশিও বলে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে। তার মানে প্রতি কেজি কোকের জন্য কত কেজি আয়রন, সেই রেশিওটাকে কোক রেশিও বলে। সো এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা আলটিমেটলি ডিসাইড করে
কত সাইজের কিউপুলা লাগবে, কিউপুলার কত রেটে আমরা বাতাস দিব, এবং সেই বাতাস দেওয়ার জন্য যে টুয়ার যেটা আছে সেই টুয়ার ডিজাইন করার সময় টুয়ারের ডায়ামিটার কত হবে যার ভিতর দিয়ে বাতাসটা ভিতর ঢুকবে, তো ক্রস সেকশন অফ দ্য টুয়ার কতটুকু হবে যেটা ভিতর দিয়ে বাতাস ঢুকবে। তার মানে আমরা যখন আমরা বাতাস প্রেশার ক্যালকুলেট করবো, সো এই ক্রস সেকশন দিয়ে আমরা ফর্মুলা দিব, সো পাউন্ড বাই ক্রস সেকশনের এরিয়া সেটা ক্যালকুলেট করার জন্য টুয়ার ডাইমেনশনটা হিসাব করবো। সো দিস আর দ্যাট নিটিগ্রিটি অফ ডিজাইন অফ কিউপুলা। কিউপুলা অপারেশনের মধ্যে আমরা দেখেছি যে কোক বেড বলে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। কোক বেডটা হলো যে টুয়ার থেকে কতটুকু পর্যন্ত আমরা শুধু কোক দিয়ে করেছি, সেই হাইটটা হলো কোক বেড। এবং এই কোক বেড ডিজাইন ইজ ক্রিটিক্যাল ইস্যু বিকজ ইট আলটিমেটলি কন্ট্রোলস দ্য টেম্পারেচার অফ দ্য লিকুইড মেটাল অ্যান্ড ইট কন্ট্রোলস দ্য কেমিস্ট্রি অ্যাজ ওয়েল, বিকজ এটা যদি কম থাকে তাহলে পরে কার্বন ভিতরে কম ঢুকবে, এটা যদি বেশি থাকে তাহলে পরে কার্বন বেশি ঢুকবে। টেম্পারেচার ইউজুয়ালি সবসময় কমে যায়, এটা কম বেশি দুইটাই থাকলেই পরে টেম্পারেচার কমে যায়, এক্সেট্রা এক্সেট্রা। সো এই এবং কিউপুলা অপারেশন কেমন হচ্ছে সেটা ডিসাইড বোঝার জন্য অনেকগুলো মেথড আছে, আমরা শুধু আজকে একটা মেথডই আলাপ করলাম, সেই মেথডটা হলো ফ্লুক অ্যাসিড অ্যানালাইসিস। সো ফ্লুক গ্যাস আলটিমেটলি একটা হিন্টস দেবে যে আমাদের রিঅ্যাকশনটা ঠিক আছে কিনা, অর্থাৎ কোক যেটা দিচ্ছি সেটা বেশি দিচ্ছি নাকি আমরা এয়ার বেশি দিচ্ছি। একটা রিঅ্যাকশনের মধ্যে একটা জোন আছে, যে জোনের মধ্যে আমরা ধরতে পারি যে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড যদি এই জোনের মধ্যে থাকে তার মানে আমরা সেফ সাইডে আছি রিঅ্যাকশন। সো আজকে এই পর্যন্তই, আমরা পরে ক্লাসে বাকি লেকচারের বাকি অংশটুকু শেষ করব। স্যার ইয়েস স্যার আমাদের প্রেজেন্টেশনটা স্যার একটু রিস্কেজুয়াল করে ওকে, হ্যাঁ প্রেজেন্টেশন এই বুধবারে যে প্রেজেন্টেশন হবে সেটা আবার প্রথম দিকে আমরা শুরু করি, মাঝখানে কোনো একটা দিন আমরা ইউজ করব এই যে জট পাকা হলো সেই জটটা দূর করার জন্য, কিন্তু আমরা প্রথম দিকে শুরু করতে হবে, না হলে পরে আমরা একটা মানে গ্র্যাজুয়াল সিস্টেমের মধ্যে আমি প্রেজেন্টেশন দিয়েছি যার কারণে তো এটা আবার একের থেকেই শুরু হবে। সো ধরে নাও প্রথম এই বুধবারে 4 জন যে প্রেজেন্টেশন করবা প্রথম 4টা যেটা ছিল সেই 4টা, ঠিক আছে? আর স্যার ক্লাসের প্রথমে আপনি বলছিলেন স্যার আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন মানে একটা প্রেজেন্টেশন দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু স্যার একটাই পেয়েছি, মানে তোমাদের অ্যাসাইনমেন্ট তো একটা আছে, একটা অ্যাসাইনমেন্ট আছে না স্যার? ওইটাই প্রেজেন্টেশন স্যার, মানে আপনি বলছিলেন না প্রেজেন্টেশন দিয়েছেন বা অ্যাসাইনমেন্ট দিয়েছেন। শুনো আমার কথা শোনো, আমাকে নিয়ম বলে যে দিয়েছে যে কোনোটাই 2টার বেশি নেওয়া যাবে না, ক্লাসে 2-3টা নিতে 4টা নিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বলছে ক্লাসে 2টা বেশি নেওয়া যাবে না। তো আমরা 2টা ক্লাসে শেষ করে ফেলেছি। অ্যাসাইনমেন্ট আমরা 2টা দেব, একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়েছি যেটা আমার খুব সময় ছিল গেটিং ডিজাইন, তাই তো? না স্যার এটা নিয়ে স্যার একটু কনফিউশন হয়েছে, অ্যাসাইনমেন্ট গুলো ছিল না কোনটা। গেটিং ডিজাইনে একটা অ্যাসাইনমেন্ট ছিল না, দেই নাই? না স্যার আমি এক সেকেন্ড আরেকবার সবাইকে জিজ্ঞেস অ্যাসাইনমেন্ট করতে কিসের ছিল? ফিডিং ডিজাইনে স্যার অ্যাসাইনমেন্ট একটা অ্যাসাইনমেন্ট তো তোমাদের দিয়েছিলাম, তোমরা দিয়েছো এটা? স্যার টিমস একটু দেখেন স্যার, কোনো অ্যাসাইনমেন্ট তো আমরা দেই নাই স্যার। স্যার ডিজাইনের উপর আমরা ক্লাস টেস্ট দিয়েছি। ক্লাস টেস্ট দিয়েছি স্যার। ডিজাইনের উপর ক্লাস টেস্ট কোনো অ্যাসাইনমেন্ট দাও নেই? না স্যার। ওকে, তাহলে আমি 2টা অ্যাসাইনমেন্ট দেব, তাহলে 2টা অ্যাসাইনমেন্ট বাকি রইলো। আমি ওকে ঠিক আছে, ক্লাসে 2টা হয়েছে। এখন এই যে প্রেজেন্টেশন তোমরা যেটা দিচ্ছ সেই প্রেজেন্টেশনটা আমি একটা প্রেজেন্টেশনেই 2টা মার্কস দেবো, তার মানে এই প্রেজেন্টেশনের মধ্যে 20 মার্ক থাকবে, ভাইবার মধ্যে 20 মার্ক থাকবে। তো তোমাদের বাকি থাকবে হলো এই প্রেজেন্টেশন ভাইবার শেষ হয়ে গেলে পরে 2টা অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, আমি ইমিডিয়েটলি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো তোমাদের। বলো। আমাদের পরীক্ষা কিন্তু স্যার 2n, মানে 4 ক্রেডিট 2n, সেই তো 4টা, 2টা 2n, n মানে হলো 4, ঠিক আছে? সো n এর মধ্যে 1 নম্বর হলো অ্যাসাইনমেন্ট, 2 নম্বর ক্লাস টেস্ট, 3 নম্বর প্রেজেন্টেশন, 4 নম্বর ভাইবা, এই হলো 4। এবং এটা প্রত্যেকটা 2টা করে ভাইবার স্যার। তাহলে স্যার ভাইবার প্রেজেন্টেশন, তাহলে কিন্তু স্যার আরেকটা ভাইবার প্রেজেন্টেশন নিতে হবে না? কারণ স্যার ভাইবা তো 2টা 40 মার্ক। 2টা 40 মার্ক। মার্কসের কথা আপাতত ভুলে যাও, মার্কসের কথা আপাতত ভুলে যাও। 2টা ভাইবা দেওয়ার কথা ছিল, আমি বলেছি তোমরা যখন প্রেজেন্টেশন দিবা আমি ওইটাকেই 2টা হিসাবে কাউন্ট করব, আমি বলেছি সেটা আগেই। সো 2 প্রেজেন্টেশন আর 2টা দেব না, প্রেজেন্টেশন একটা হবে এবং সেটাই ডাবল হিসাবে কাউন্ট হবে। আচ্ছা তোমাদের প্রথমেই বলে দিয়েছি। যেটা হয়েছে স্যার আসলে অন্য সাবজেক্ট গুলোতে স্যার ওই আগের নিয়মটা স্যার ফলো হয় না। আমরা যতটুকু জানতাম যে একাডেমিক কাউন্সিল মানে বলেছে যে ওইটা ফলো করার দরকার নেই, আমরা সব সাবজেক্টে 4-5টা করে সিটি দিচ্ছি আর কি। ওই জন্য
জি স্যার, সিটি স্যার ওরকম কোনো রেগুলেশনস নাই স্যার, মানে দরকার হলে স্যাররা অ্যাসাইনমেন্ট নিচ্ছেন একটা দুটা কিন্তু। ওকে শোনো, সবাই যদি নেয় আমি নো প্রবলেম। আমি তাহলে যেটা করব, আমি আজকে আমার হেড স্যারের সাথে আলাপ করবো, আলাপ করে বলবো যে আমি কি ওই ফরেন হিসাবে আগে যেভাবে করেছে সেটা করতে পারবো কিনা, ঠিক আছে, অর্থাৎ ক্লাস টেস্ট বেশি নিতে পারবো কিনা। যদি সে বলে করা যাবে, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, আমার কোনো অসুবিধা নেই, আমি আরো ক্লাস টেস্ট নিব, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, এটাই আর কি। ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকে শেষ করি। স্যার একটা শর্ট কোয়েশ্চেন ছিল গেটিং ডিজাইন নিয়ে। সেটা হচ্ছে স্যার, আমরা যখন গেটিং ডিজাইন করেছিলাম ক্লাসে, আমরা যে কাস্টিংটার জন্য করেছিলাম ওখানে আমরা কাস্টিং এর উপরে মোল্ডের হাইটটা ধরেছিলাম 50 মিলিমিটার স্ট্যান্ডার্ড। এখন ওই কাস্টিংটার হাইট অনেক বড় ছিল, 150 বা এরকম কিছু একটা। কিন্তু স্যার আমরা যদি খুব থিন কাস্টিং করি, যেমন যদি হাইট হয় 15 মিলিমিটার এর মতো, তাহলে স্যার ওখানে আমরা উপরে যে মানে কাস্টিং এর উপর থেকে মোল্ড কতটুকু হবে ওইটা আসলে কিভাবে ডিসাইড করব? মানে আমাকে যে স্ট্যান্ডার্ড নরমালি তুমি থিন কাস্টিং হোক আর যেটাই হোক, নরমালি তোমার ফ্লাক্স তো থাকবে একটা, তাই না, এবং ড্র্যাগ একটা থাকবে, এবং নরমালি এগুলো সাধারণত 80 থেকে 100 মিলিমিটার সাইজের হয়ে থাকে হাইট। সুতরাং ওই 80 থেকে 100 মিলিমিটার টোটাল হাইট তুমি কনসিডার করবা, ঠিক আছে। তখন আর থিকনেসটা ইস্যু হলো না, তোমার কাস্টিং এর থিকনেস ইস্যু হলো না, তুমি ধরে নেবা স্ক্রু হাইট ইজ ইকুয়াল টু কোপ হাইট। তো কোপ যদি মনে করো 80 ধরো, কোনো অসুবিধা নেই, কোপ 100 ধরো, কোনো অসুবিধা নেই। ইভেন তুমি যদি বলো লেটস কনসিডার দ্য কোপ হাইট ইজ ইকুয়াল টু 50 মিলিমিটার, ডাজন্ট ম্যাটার, তুমি শুধু ওই অ্যাজাম্পশনটা লিখে দাও, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এমন তুমি যদি ভুলে যাও, লেটস সে তোমার কাস্টিং থিকনেস 20, তুমি ধরলা হলো 30 ধরলা কোপ হাইট, তখন একটু সন্দেহ হবে, তাই না, তখন একটু চিন্তা ভাবনা করে তুমি আসলে ব্যাপারটা বুঝো নাই। জি স্যার। ঠিক আছে, বেসিক্যালি এই জিনিসটা তুমি এই যে কোশ্চেনটা করলা এর মানেটাই হলো তুমি ব্যাপারটা বুঝতেছো, ঠিক আছে। এবং এই জিনিসটা ক্লাস তুমি যখন পরীক্ষার মধ্যে দিবা, জাস্ট ওইটা এক্সপ্লেন করো, আর নাথিং এলস, আর কিছু দরকার নেই, আর বেশি কিছু আমি চাই না। ওকে স্যার। ওকে, শেষ করি আজকে তাহলে, খুদা হাফেজ।